উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে অবস্থিত নৈনিতাল, আলমোড়া, বিনসর, মুক্তেশ্বর, রানীক্ষেত এই পুরো অঞ্চল যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে এগোতে একদিকে সবুজে ঢাকা ঘন বন, অন্যদিকে গভীর উপত্যকা, আর দূরে বরফে ঢাকা হিমালয়ের শৃঙ্গ চোখে পড়ে। এই পথ চলাটাই বেড়ানোর সব থেকে আনন্দের, যেখানে পাহাড়ের প্রতিকটা বাঁকে বাঁকে নতুন নতুন ল্যান্ডস্কেপ চোখের সামনে ধরা পড়ে। সেই সব সৌন্দর্যের স্বাদ নিতে আমরা দুই বন্ধু মিলে কয়েকদিনের জন্য বেরিয়ে পড়েছিলাম কুমায়ুনের কিছু অংশ ঘুরে দেখব বলে। আগের দুটো দিনকে আমরা নৈনিতালের আশপাশের সমস্ত জায়গা সহ নয়না পিক ট্রেক করে উঠেছিলাম। ওপর থেকে পুরো নৈনিতাল শহরকে একটা ফ্রেমে দেখেছিলাম। গতকালকে আমরা নৈনিতাল থেকে বেরিয়ে কাইচিধাম, গোলু দেবতা মন্দির, মুক্তেশ্বর মন্দির এই সমস্ত বিভিন্ন জায়গা ঘুরে সন্ধেবেলা আলমোড়াতে এসেছি। গত 3টে পর্বে আমাদের এই বেড়ানোর গল্প তোমাদের সঙ্গে কিন্তু ভাগ করে নিয়েছি। আজ আলমোড়াতে আমাদের দিনটা শুরু হলো। সকালে ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে বসলাম। আজকে কিন্তু আমরা আলমোড়া ঘুরছি না, আলমোড়া ঘুরবো হচ্ছে আগামীকাল। সেটা তোমাদেরকে দেখাবো। আলমোড়াতে যা যা আছে সবটাই দেখাবো। আজকে আমরা ঘুরবো প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বর্গরাজ্য বিনসর, আর তার সঙ্গে ভারতবর্ষে থাকা এমন একটা জায়গা যেটা ভেন এলেন বেল্টের সঙ্গে যুক্ত করে সেই কাসার দেবী টেম্পল। এখানকার প্রাকৃতিক চৌম্বক শক্তিতে এসে স্বামীজিও ধ্যান করতেন। তার সঙ্গে দেখব 7ম থেকে 9ম শতাব্দীতে তৈরি হওয়া জাগেশ্বর ধাম, যা কুমায়ুনের জ্যোতির্লিঙ্গ বলে মানা হয়। আমাদের গাড়ি এগিয়ে চলল পাহাড়ি পথ ধরে। চোখের সামনে এইরকম নীল আকাশ, আর বাদিকে এইরকম একটা ল্যান্ডস্কেপ। পথ চলতে যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমি শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম, নীল, সবুজ, হলুদ, ধূসর এইসব রঙের যে কত ধরনের সেট দিয়ে প্রকৃতি তার নিজেকে সাজিয়েছে, দেখলে অবাক হতে হয়। না, এইসব বর্ণনা করার মতন ভাষা আমার জানা নেই। আলমোড়া থেকে বিনসরের দূরত্ব 45 কিলোমিটার। আগেই জেনেছিলাম বিনসর জায়গাটা নাকি খুব সুন্দর, কিন্তু এখানে এসে বুঝতে পারছি আলমোড়া থেকে বিনসর যাওয়ার রাস্তাটার সৌন্দর্য কোনো অংশে কম নয়। বিশ্বাস করো, পাহাড়ের প্রতিটা বাঘ যা লাগছে না, অপূর্ব সুন্দর, অপূর্ব, পাগল করে দিচ্ছে। ও মনোজ ভাইয়া, ইধার তো থোড়া রুক দো। ওহো, ও আর পারলাম না, মনোজকে একটু দাঁড়াতেই বললাম। এখান থেকে যা দুর্দান্ত লাগছে না পিকটা, এই যে দেখো তোমরা। চোখের সামনে তখন বিরাট বড় এক জীবন্ত ক্যানভাস ধরা দিল। কি মায়াবী তার রূপ! কি তোমরাই বলো, এরকম জায়গায় না দাঁড়ালে হয়? অপূর্ব, অপূর্ব। চলো, বেশি সময় নেব না, তাড়াতাড়ি করে যেতে হবে। এরপরে কাসার দেবী টেম্পলে নাকি বলে এর থেকেও ভালো সুন্দর দেখা যায়। এ পথে যত এগোচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি সৌন্দর্যে। বড় বড় চির গাছের মধ্যে দিয়ে আমাদের চলার পথ। গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন ওরা আমাদেরকে আপ্যায়ন করার জন্যই দাঁড়িয়ে আছে। এদিকে গাড়ির সংখ্যা বেশ কম। পথের এই সৌন্দর্য দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পর, এখন বাজে 11:27, বিনসরে ঢুকে গেছি। এখানে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের গেট আছে। আগে আমাদেরকে টিকিট কেটে এখানে অনুমতি নিতে হবে, তারপরে ভেতরে ঢুকতে পারবো। চলো, গিয়ে টিকিট কাটলাম।
এই হচ্ছে আমাদের ফরেস্টে ঢোকার অনুমতিপত্র। এখানে আমাদের টোটাল লাগলো হচ্ছে 650 টাকা। এতে 2জন ভিজিটার, আমরা 2জন আছি, আর তার সঙ্গে গাড়ি আমাদের 2জনের জন্য লাগলো হচ্ছে 200 করে 400, আর গাড়ি ইনক্লুডিং ড্রাইভার ওতে হচ্ছে 250 টাকা। এটা কিন্তু সমস্ত মানুষের জন্য লাগে। বিনসারের ওখানে যে রিসোর্ট আছে ওখানে যদি থাকতে হয় তাহলেও কিন্তু এই এন্ট্রি ফিসটা দিয়ে তারপরে ঢুকতে হবে। অনুমতিপত্র দেখিয়ে ঢুকতে পারলাম। এবার আমাদের চলার পথ আরও সরু হলো। রাস্তার অবস্থা একদমই ভালো না, খুব ছোট ছোট পাথর পড়ে রয়েছে। এই জায়গাটা বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতরে পড়ে। রাস্তার অবস্থা যে এতটা খারাপ বলার ভাষা নেই। অবশ্য আমাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্টের ওই কাউন্টার থেকে বলেই দিয়েছিল যে রাস্তা কিন্তু মাঝখানে বেশ কিছুটা জায়গা খারাপ আছে। রাস্তা যতই খারাপ হোক এখানকার সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই। সামনে দেখো, নীল আকাশের নিচে চোখ ধাঁধানো একটা ল্যান্ডস্কেপ। যত এগোচ্ছি জঙ্গল ঘন হচ্ছে। এখানে ওক, পাইন, রডোডেন্ড্রন গাছের সংখ্যাই বেশি। জেনেছিলাম বিনসারে শুধুমাত্র KMVN এর থাকার জায়গাই আছে, কিন্তু এখন দেখছি এখানে আরো কয়েকটা থাকার জায়গা হয়েছে। জঙ্গল পথে চলতে চলতে জানলাম এখানে বিভিন্ন বন্য প্রাণী যেমন হরিণ, লেপার্ড ও নানা প্রজাতির পাখি দেখা যায়। এই পথে আরো কিছুটা আসার পর এই এসে পৌঁছে গেলাম পুরো বিনসারের যে KNVN এর বাংলো আছে সেই জায়গাতে। জায়গাটা সত্যিই কিন্তু খুব সুন্দর। বিনসারে সাধারণত এই পর্যন্তই গাড়ি আসে। ঢুকে পড়লাম কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের গেস্ট হাউসে। গেস্ট হাউসটা সত্যিই খুব সুন্দর করে সাজানো। কথা বলে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে পড়লাম। বিনসারে এসে এই গেস্ট হাউসে একটু কিছু খেয়ে না গেলে মনটা খুঁতখুত করছে, তাই জন্য এখানে অন্তত একটু চা খেয়ে যাই। পরের বারে টার্গেট নেব এখানে এসে থাকার। ডাইনিং প্লেসটাও বেশ সুন্দর করে সাজানো। কফির অর্ডার দিয়ে চললাম এখানে বিখ্যাত ভিউ পয়েন্ট দেখার জন্য। বিল্ডিং থেকে বেরোতেই জায়গাটা প্রেমে পড়ে গেলাম জাস্ট। একটু এগিয়েই উঠে পড়লাম ভিউ পয়েন্টে। এই হচ্ছে KNVN এর ভিউ পয়েন্ট। সঙ্গে সঙ্গেই মুখ থেকে একটাই কথা বেরোলো, ওয়াও। নীল আকাশের নিচে একটার পর একটা তুষারাবৃত পাহাড়ের চূড়াগুলো যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। এখান থেকে যে এত সুন্দরভাবে প্রকৃতির এই রূপ দেখতে পাবো তা ভাবতে পারিনি। আমি নির্বাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কি বলো, কি সুন্দর লাগছে তোমরাই বলো। এই KNVN এর এই যে ভিউ পয়েন্টটা, সত্যি এখানে থেকে যা সুন্দর দেখছি এ ভাষা দিয়ে প্রকাশ করার মতন নেই। KNVN এর রিসোর্টটা ক্যালেন্ডারে আঁকা ছবির মতন সুন্দর। এগিয়ে চললাম ভেতর দিকে। এখানে থাকার জন্য অনেকগুলো ঘর আছে। রয়েছে কনফারেন্স রুম। এখানকার রুমগুলো ঠিক এই রকম সুন্দর। এই রুমটার ভাড়া
দুজনের ডিনার ও ব্রেকফাস্ট নিয়ে ৬,০০০ টাকা প্রতিদিন। এখানে ডবল বেড শুরুই হয় ৪,৬৮৭ টাকা থেকে। সবটাই অনলাইনে বুকিং করতে হয়। এটা হচ্ছে ৮,০০০ ব্রেকফাস্ট এবং ডিনারের সঙ্গে। এবারে আমরা ডাইনিংয়ে বসে কফি খেয়ে নিলাম। প্রতি কাপের দাম পড়েছিল ৩০ টাকা করে। এবারে এখান থেকে বেরিয়ে এলাম। मनोज भैया अभी कहाँ है? सर अभी हमने यहाँ बिनसर कर लिया है। अब हम जा रहे हैं कसार देवी टेम्पल। चलो, कितना किलोमीटर? सर यहाँ से कसार देवी है आपका 15 किलोमीटर। আবার সেই জঙ্গল পথে ফিরে চলা। এই জঙ্গল পথে আমাদের গাড়িটা শুধুমাত্র একাই চলছে। সেই সকাল 9:30 আলু পরোটা খেয়ে বেরিয়েছিলাম। এখন বাজে বেলা 2:30ও বেজে গেছে। খিদে তো পেয়েছে। আর এখন এই রাস্তার মধ্যে কোনো কিছু খাওয়ার দোকানও চোখে পড়ছে না যে খাবো। তা ব্যাগে ছিল কালকের কেনা আপেল। সেই আপেল দিয়ে আপাতত এখন একটুখানি পেটটা ভরাই, কারণ এখন যদি খেতে যাই তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাতে আমাদের বাদবাকি জায়গাগুলো ঘুরে দেখতে একটু লেট হয়ে যেতে পারে। এটাই এখন ভরসা। চলো। এইভাবে বেশ কিছুটা আসার পর গাড়ি এসে দাঁড়ালো। এখন বাজে বেলা 2:51। এসে পৌঁছে গেলাম কাসার দেবী মন্দিরে। চলো তাহলে দর্শন করে আসি। বড় বড় গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে পাহাড়ের উপরে মন্দির রয়েছে। মন্দির চত্বরের যা সুন্দর পরিবেশ, অপূর্ব লাগছে, অপূর্ব। প্রকৃতি ভগবান, একদম বাস্তব, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। কিছুটা হেঁটে পৌঁছে গেলাম মন্দিরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2116 মিটার উঁচুতে এই কাসার দেবী মন্দিরের অবস্থান। কাসার দেবী হলেন পাহাড়ি অঞ্চলের রক্ষাকর্ত্রী দেবী, যিনি প্রকৃতপক্ষে মা দুর্গারই শক্তিরূপা এক রূপ। মন্দিরটি আকারে ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি। এখান থেকে হিমালয়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। উচ্চতার কারণে এখানে পরিবেশ খুবই ঠান্ডা এবং নির্মল, যে কোনো মানুষের ভালো লাগবে। এখানকার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সব মিশে গিয়ে মনকে শান্ত করে দেয়। এই অঞ্চলটা শক্তিক্ষেত্র হওয়ায় এর আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি। এখানে অনেক সাধু ঋষিরা পাহাড়ের গুহায় তপস্যা করেছেন। কাসার দেবী মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। এখানে আসলে বোঝা যাবে এখানকার পজিটিভ ভাইব্রেশন কি আছে। ভেতরে তো ফটোগ্রাফি অনুমতি নেই, তাই জন্য দেখাতে পারলাম না। এবারে তোমরা চলো, সামনে আছে শিবালয়, যে জায়গাতে শিব মন্দির করা আছে। এছাড়া এখান থেকে আরেকটু ওপর দিকে আরেকটা গুহা আছে, যেখানে স্বামীজি ধ্যান করেছিলেন। সেই গুহাটাও যাব। চলো তাহলে। বলা হয় এই জায়গাটা পৃথিবীর সেই কয়েকটা বিশেষ জায়গার মধ্যে একটি, যেখানে প্রাকৃতিক চুম্বক শক্তি অত্যন্ত প্রবল, যাকে অনেকেই ভেন এলেন বেল্টের সঙ্গে যুক্ত বলে মনে করেন। তাই এখানে ধ্যান করলে মন খুব দ্রুত শান্ত হয় এবং গভীর একাগ্রতা লাভ পাওয়া যায়। এই কারণেই বহু সাধু সন্ত ও চিন্তাবিদ এখানে এসে সাধনা করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, স্বামী বিবেকানন্দ এখানে ধ্যান করে গভীর আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছিলেন। এছাড়াও অনেক বিদেশি সাধক ও হিপ্পি সংস্কৃতির মানুষও 1960 থেকে 1970 সালের মধ্যে এই জায়গায় এসে আধ্যাত্মিক শান্তি খুঁজেছেন। এখানকার শিব মন্দিরটিও খুবই প্রাচীন। গর্ভমন্দিরের ভেতরে তো ছবি তোলা যায় না, তাই জন্য ছবি দেখাতে পারলাম না। গর্ভমন্দিরে স্বয়ং মহাদেব
পার্বতী মাতা, সিদ্ধিদাতা গণেশ এবং কার্তিক, এই চারজনই রয়েছেন। চলো এরপরে এখান থেকে আমরা দ্বিতীয় গুহা দেখতে যাই। শিব মন্দির থেকে নেবে পাশের রাস্তা ধরে একটু এগোতেই পেয়ে গেলাম সেই গুহা যেখানে স্বামীজি এসে ধ্যান করেছিলেন। প্রচুর টুরিস্ট আসেন এই স্থান দেখতে। আমিও এগিয়ে চললাম গুহার দিকে। জায়গাটা একটু ফাঁকা হতেই ঢুকে পড়লাম গুহার মধ্যে। গুহার ভেতরে ছোট্ট জায়গা, ধ্যান করার জন্য একদম উপযুক্ত। এখানে কিছুক্ষণ বসে রইলাম। এখানকার অনুভূতির কথা আমি ভাষা দিয়ে বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি, তোমরা যারা পারো জীবনে অন্তত একটা বার এই জায়গাতে এসো। উফ, কি জিনিস কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। একটা বার এসো, তারপরে বুঝতে পারবে কি আছে এখানে। চলো, যেতে তো মন চাইছে না, একদম মন চাইছে না এখান থেকে, কিন্তু কী করব, যেতে তো হবেই, কারণ এরপরে আরও কয়েকটা জায়গা আছে, সেগুলো ঘুরে দেখব। আমাদের হাতে একদম কম সময়, আর যদি আরেকটু বেশি সময় নিয়ে আসতে পারতাম তাহলে এখানে থাকার বোধহয় কোনো ব্যবস্থা আছে কিনা আমি জানি না, দেখব। তাহলে আমি এখানে অন্তত 24 ঘন্টা কাটিয়ে যেতাম। অপূর্ব জায়গা, অপূর্ব। চলো বেরোনো যাক। ফিরতে মন না চাইলেও ফিরতে তো হবে, তাই আবার ফেরার পথ ধরলাম। नीचे नामते मनोज गाड़ी निये चले एलो। अभी कहाँ मनोज? सर अब हम यहाँ से जा रहे हैं जागेश्वर। इधर से कितने किलोमीटर? सर जागेश्वर है यहाँ से आपका 45 किलोमीटर। 45 किलोमीटर जी। चलो। সত্যি বলতে কি আমরা প্রচুর দেরি করে ফেলেছি। এমনিতেই আজকে বেরোতে দেরি করেছিলাম, তারপরে এই ছবি তুলতে তুলতে এত লেট। এখানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, কি করব বলো তো। ঠিক আছে চলো যাওয়া যাক। স্যার আমাদেরকে পুরো মোহিত করে দিয়েছিল, ওখানে অনেকটা সময় চলে গেছে, কিন্তু বিনসারের সময় দিয়ে আমরা যে মানসিক শান্তিটা পেয়েছি না, এটা আমাদের জীবনের সেরা প্রাপ্তি। তখন পড়ন্ত বিকেলের সোনালি আলোয় পাহাড়গুলো আরো মোহময়ী হয়ে উঠেছে। আজকের এই ভিডিও তোমাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানিও কমেন্ট বক্সে, আমি অপেক্ষায় থাকব। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেলাম। ততক্ষণে সূর্যদেব আকাশ থেকে বিদায় নিয়েছেন। এখন বাজে বিকেল 5:08। এই এসে পৌঁছলাম জাগেশ্বর ধামে। চলো গিয়ে পৌঁছানো যাক, অনেক দেরি হয়ে গেছে, এমনিতেই সানলাইট অনেকটা কমে গেছে। এগোতে এগোতে দেখছিলাম এখানকার পরিবেশ, বড় বড় দেবদারু গাছের বন, আর সামনে দিয়ে বয়ে চলেছে সরু জাতা গঙ্গা নদী। ঢুকে পড়লাম মন্দির চত্বরে। জাগেশ্বর ধাম মূলত ভগবান শিবের উপাসনা কেন্দ্র। এখানে আশপাশে প্রায় 100 থেকে 125টা প্রাচীন মন্দির রয়েছে। এই জায়গাটা ভারতের অন্যতম প্রাচীন শৈব তীর্থ হিসেবে বিবেচিত হয়। অনেকের মতে এটি অষ্টম জ্যোতির্লিঙ্গ হিসেবে মান্যতা পায়, যদিও শাস্ত্র মতে এই 12 জ্যোতির্লিঙ্গের তালিকায় এটি নেই। তবু ভক্তদের বিশ্বাস এইখানে স্বয়ং মহাদেব জাগ্রত অবস্থায় বিরাজ করছেন। এখানে মহামৃত্যুঞ্জয় মন্দির বিশেষভাবে বিখ্যাত। ভক্তরা বিশ্বাস করেন এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যু ভয় দূর হয়।
ঐতিহাসিকভাবে জাগেশ্বর ধামের মন্দিরগুলো নির্মিত হয়েছিল 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে। এই মন্দিরগুলো নির্মাণ করান প্রধানত কাত্তুরি ও চন্দ্র রাজবংশের রাজারা। সব মন্দিরগুলোই পাথরের তৈরি এবং উত্তর ভারতের নাগর শৈলীর স্থাপত্যে গড়া। পুরো মন্দির চত্বর বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। সন্ধেবেলা আলোর সাজে পুরো মন্দির চত্বর সুন্দরভাবে সেজে ওঠে। আমাদের সৌভাগ্য, আমরা মন্দিরগুলো বিকালের আলোতে দেখলাম, আর উপরি পাওনা হিসেবে এত সুন্দর আলোকসজ্জা দেখতে পেলাম, যা মনে রাখার মতন মুহূর্তগুলো। মন্দিরে বেশ কিছুক্ষণ ছিলাম, এবারে চলো বেরিয়ে যাই, কারণ এরপরে আলমোড়া যেতে হবে। আজকের এই ভিডিও তোমাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানিও কমেন্ট বক্সে। এখানে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আমরা রাতের আলমোড়া শহরের ভিউ দেখছি। গাড়িতে উঠে চললাম আলমোড়ায় আমাদের হোটেলে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে নতুন আরও কিছু জায়গা বেড়ানোর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায়, শুভ রাত্রি।